এসএলএসটি ইংলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ? তাহলে এই ভিডিওটি তোমার জন্য হতে চলেছে ভীষণই ইম্পর্টেন্ট। তার কারণ আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব 40 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ ফ্রম দ্য শর্ট স্টোরি দ্য লেগুন। তোমরা এখন যারা এসএলএসটি অ্যাসপিরেন্ট তারা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় এখন এমসিকিউ প্রশ্ন খুঁজে বেড়াচ্ছ। তো তোমাদের সেই নিডকে পূরণ করতেই আমি এই ভিডিওটা তৈরি করছি। এই যে 40 এমসিকিউ আমি নিয়ে এসেছি, এই প্রশ্নগুলো একদম এক্সাম লেভেলের প্রশ্ন। এক্সামে যে ধরনের যে ডিফিকাল্টি লেভেলের প্রশ্ন আসতে পারে সেই ডিফিকাল্টি লেভেল মেনটেন করেই কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। দেখে নাও প্রশ্নগুলোতে তুমি কত স্কোর করছো। 40 প্রশ্ন রয়েছে, 40 মার্কস। 40-র মধ্যে কত পাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে চলো আমরা প্রশ্নগুলো অ্যানালিসিস করা শুরু করি। প্রথম যে প্রশ্নটা এখানে রাখা হয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ কনরাডস ন্যারেটিভ স্টাইল ইন দ্য লেগুন। লেগুন গল্পে কনরাডের ন্যারেটিভ স্টাইলের কোন বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই না? প্রথম অপশন রয়েছে ফ্রেম স্ট্রাকচার ন্যারেশন, দ্বিতীয় অপশন ইউজ অফ ডায়ালেক্টাল ওয়ার্ডস, তৃতীয় অপশন স্যাটারিক্যাল ডায়ালগ, অপশন নাম্বার 4 পোয়েটিক ইমেজারি। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তবেই আমরা উত্তরটা করতে পারবো। প্রথম অপশন ফ্রেম স্ট্রাকচার ন্যারেটিভ বলতে কি বোঝায়? ফ্রেম স্ট্রাকচার ন্যারেটিভ হচ্ছে যখন কোনো গল্পের মধ্যে গল্প থাকে তখন সেটাকে আমরা ফ্রেম স্ট্রাকচার ন্যারেটিভ বলতে পারি। তাহলে লেগুন গল্পে আমরা দেখেছি যে গল্পের মধ্যে আরশাদের গল্পটা রয়েছে, তাহলে এখানে এই টেকনিকটা অবশ্যই রয়েছে। নেক্সট যেটা দেখো, ইউজ অফ ডায়ালেক্টাল ওয়ার্ডস, অর্থাৎ লোকাল কিছু শব্দের ব্যবহার, সেটাও আমরা লেগুন গল্পে দেখতে পাই। সাম্পিটান, কেন, এই ধরনের শব্দ সেখানে রয়েছে। স্যাটারিক্যাল ডায়ালগ, অর্থাৎ কাউকে বিদ্রূপ করে কোনো কিছু বলা, এটা কি রয়েছে? এটা আমরা খুঁজে পাই না। পোয়েটিক ইমেজারি, পোয়েটিক ইমেজারি অর্থাৎ লেগুন গল্পেও আমরা দেখেছি এটা, যে ন্যারেটর অনেক সময় একজন পোয়েটের মতো নেচার এবং বিভিন্ন বিষয়কে ডেসক্রাইব করছে, তাহলে এটাও রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? কোনটা নেই তাই চেয়েছে, তাই না? অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্ন আমরা যাব, হুইচ ম্যাগাজিন ফার্স্ট পাবলিশড দ্য লেগুন ইন 1897? 1897-এ স্টোরিটা প্রথম পাবলিশ হচ্ছে, কিন্তু কোন ম্যাগাজিনে পাবলিশ হচ্ছে সেই ম্যাগাজিনের নামটা আমাদেরকে জেনে রাখতে হবে। প্রথম অপশন দ্য ক্রিটিক্স, কর্নহিল ম্যাগাজিন, দ্য নিউ ইয়র্কার, ওয়েস্টমিনস্টার রিভিউ। খুব ইনফরমেটিভ প্রশ্ন, তোমরা মাথায় রাখবে যে লেগুন গল্পটা প্রথম 1897 খ্রিস্টাব্দে একটা ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল, যে ম্যাগাজিনের নাম হচ্ছে কর্নহিল ম্যাগাজিন, এবং তারপরে 1898 খ্রিস্টাব্দে এটা একটা শর্ট স্টোরি কালেকশনে পাবলিশ হচ্ছে, সেটার নাম হচ্ছে টেলস অফ আনরেস্ট। ওকে, এগুলো মাথায় রাখবেন। চলো এবার আমরা পরের প্রশ্নে যাব। তাহলে এটাকে আমি একটু হাইলাইট করে দিই, কর্নহিল ম্যাগাজিন। পরের প্রশ্ন আমরা যাব, চলো, হোয়াট ইজ দ্য রোল অফ দি হোয়াইট ম্যান ইন দ্য স্টোরি? হোয়াইট ম্যানের ভূমিকা কি স্টোরিটাতে? একটু কনসেপচুয়াল প্রশ্ন, তাই আমাদেরকে ভেবে দেখতে হবে। এ মোরাল জাজ অফ আরশাদস অ্যাকশনস, সিম্বলিক ভয়েস অফ ট্রাইবাল ট্র্যাডিশন, আ ক্যাটালিস্ট ফর দ্য নেটিভস ডিসক্লোজার, or option number D, a spiritual guide for আরশাদ। তাহলে হোয়াইট ম্যানের ক্যারেক্টারটাকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো যে হোয়াইট ম্যান কোনো জাজমেন্ট করছে না, কোনো মোরাল অ্যাডভাইসও দিচ্ছে না, এবং ট্রাইবালকেও সে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করছে না। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার সি, আ ক্যাটালিস্ট ফর দ্য নেটিভস ডিসক্লোজার। অর্থাৎ নেটিভ বলতে এখানে আরশাদকে বোঝাচ্ছে। আরশাদের যে গল্প, তার যে ডিসক্লোজার বা রেভেলেশন, সেই ডিসক্লোজার বা রেভেলেশনটাকে ক্যাটালিস্ট করছে, মানে হেল্প করছে। ক্যাটালিস্ট মানে সাহায্য করছে, সেটা গল্পটাকে প্রকাশ করতে, আরশাদকে নিজেকে এক্সপ্রেস করতে সাহায্য করছে দ্য হোয়াইট ম্যান। তাহলে এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাবে, দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্রিটিক্স criticize the lagoon
অ্যাজ অ্যান এক্সেন্ট্রিক ড্রিম। আচ্ছা, এখানে 4টি ক্রিটিক্সের নাম রয়েছে এবং 4 জন ক্রিটিকই কিন্তু লেগুন সম্পর্কে, জোসেফ কনরাড সম্পর্কে কিছু না কিছু কমেন্ট করেছেন। গতবার মাদ্রাসার এক্সামে এরকম ক্রিটিক সংক্রান্ত একটা প্রশ্ন এসেছিল ম্যাকবেথ থেকে, অনেকেই প্রশ্নটা বুঝতে পারেনি। তাই আমাদের কিন্তু এই ধরনের প্রশ্নের জন্য প্রিপেয়ার্ড থাকতে হবে। তোমরা জেনে রাখবে এখানে এক্সপ্লেন করার কিছু নেই, এটা পুরোটাই ইনফরমেটিভ একটা প্রশ্ন। এখানে উত্তরটা হবে অ্যালবার্ট জি গেরাল্ড, অপশন নাম্বার বি। তিনি বলেছেন যে লেগুনটা হচ্ছে একটা এক্সেন্ট্রিক ড্রিমের মতো, অর্থাৎ দিস ইজ নট আ রিয়েলিস্টিক স্টোরি। দ্য ডেসক্রিপশন দ্যাট জোসেফ কনরাড হ্যাজ গিভেন in the story is very strange and forced description, অর্থাৎ তার স্টোরিতে প্রচুর পরিমাণ অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন এবং নেচারকে তিনি যতটা দরকার তার থেকে বেশি ডেসক্রাইব করেছেন। তার জন্যই তার এই স্টোরিটাকে একটা এক্সেন্ট্রিক ড্রিমের সঙ্গে তুলনা করে ক্রিটিসাইজ করেছেন অ্যালবার্ট জে গেরার্ড নামক একজন ক্রিটিক। পরের প্রশ্নে যাবে, দেখো, কনরাড ইজ এ thoroughgoing racist who made the remark। কনরাডকে, জোসেফ কনরাডকে একজন রেসিস্ট হিসাবে ক্রিটিসাইজ করেছেন কে? নিজের কোন ক্রিটিক বা পার্সন জোসেফ কনরাডকে রেসিস্ট নামে ডেকেছেন? অপশন হচ্ছে অমিতাভ ঘোষ, বিখ্যাত ইন্ডিয়ান নভেলিস্ট; রুডিয়ার্ড কিপলিং, একজন ব্রিটিশ পোয়েট; চিনুয়া আচেবে, একজন নাইজেরিয়ান নভেলিস্ট; চিমামান্দা আদিসি, তিনিও একজন আফ্রিকান রাইটার। এখন এই অপশনগুলোর মধ্যে তোমরা জেনে রাখবে যে চিনুয়া আচেবে, যিনি থিংস ফল অ্যাপার্ট নভেল লিখেছেন, সেই থিংস ফল অ্যাপার্ট নভেলের রাইটার চিনুয়া আচেবে, তিনি কনরাডকে রেসিস্ট বলেছেন তার হার্ট অফ ডার্কনেস নভেলের জন্য। কনরাড একটা নভেল লিখেছেন হার্ট অফ ডার্কনেস, সেই হার্ট অফ ডার্কনেসে তিনি আফ্রিকাকে মিস রিপ্রেজেন্ট করেছেন। আফ্রিকাকে এমন ভাবে দেখিয়েছেন যে একটা বর্বর জাতি, যারা ইনফেরিয়ার, যারা সভ্যতার থেকে অনেক দূরে, এরকম বিভিন্ন রকম মিস রিপ্রেজেন্ট করা হয়েছে, মিস ইনফরমেশন সেখানে প্রোভাইড করা হয়েছে। তার জন্যই চিনুয়া আচেবে কনরাডকে বলেছেন যে হি ওয়াজ আ থরোগোয়িং রেসিস্ট, অর্থাৎ পুরোপুরি রেসিস্ট। ঠিক আছে, এর পরের প্রশ্নে আমরা যাব। অ্যাকর্ডিং টু আরশাদ, আ ম্যান মাস্ট স্পিক অফ। আরশাদ একবার বলেছে যে এ ম্যান মাস্ট স্পিক অফ, কিন্তু কোনটা বলেছেন? ওয়ার অ্যান্ড লাভ, war and adventures, girls and wives, gods and heaven। যারা স্টোরিটাকে খুঁটিয়ে পড়েছো তাদের কাছে এইসব প্রশ্ন কিছুই না। অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ ওয়ার অ্যান্ড লাভ, এই দুটো সম্পর্কে পুরুষ মানুষদের কথা বলা প্রয়োজন বা কথা বলা উচিত, এরকম একটা কমেন্ট আরশাদ পাস করেছে। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। এবার যাব পরের প্রশ্নে। প্রশ্নটা দেখো, কোশ্চেন নাম্বার 7, হোয়াট রোল ডাজ দ্য ফ্ল্যাশব্যাক টেকনিক ইন দ্য লেগুন সার্ভ টু? লেগুন গল্পে ফ্ল্যাশব্যাক টেকনিক ব্যবহার করা হয়েছে, তার ভূমিকাটা কি? ফ্ল্যাশব্যাক টেকনিক কোন রোলটা প্লে করছে বা কি উদ্দেশ্যে ফ্ল্যাশব্যাক ব্যবহার করা হয়েছে? ফ্ল্যাশব্যাক অর্থাৎ অতীতের কোনো গল্প, অতীতে ফিরে গিয়ে সেখানকার গল্প বলা। আরশাদ তার অতীতে ফিরে গিয়ে সে তার নিজের গল্প বলেছে, সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাক টেকনিক এই গল্পে। এখন এটা কোন কোন পারপাসটাকে সার্ভ করছে সেটা আমাদের দেখতে হবে। অপশন নাম্বার এ, প্রোভাইড কমিক রিলিফ, না এটা হবে না। বিল্ড সাসপেন্স ফর ডায়ামেলানস ডেথ, রিভিল আরশাদস গিল্ট, কন্ট্রাস্ট মডার্নিটি উইথ ট্রাইবালিজম। তাহলে আমরা যদি ফ্ল্যাশব্যাক স্টোরিটা ভালো করে দেখি তাহলে সেটা কিন্তু আরশাদের গিল্টটাকে রিভিল করছে। আরশাদ তার দাদা বা তার ব্রাদারকে মরার জন্য ফেলে রেখে এসেছিল। তার মৃত্যু যন্ত্রণায় সে যখন ছটফট করছিল এবং ডাকছিল আরশাদের নাম ধরে, আরশাদ কিন্তু সেখানে ফিরে যায়নি, ডায়ামেলানকে নিয়ে পালিয়ে এসেছে। এবং এই পালিয়ে আসার জন্য তার মনের মধ্যে যে পাপের জন্ম হয়েছে, তার মনের মধ্যে যে অনুশোচনার জন্ম হয়েছে, সেই অনুশোচনাটাকে রিভিল করার জন্যই তো এই ফ্ল্যাশব্যাক টেকনিকটা ব্যবহার করা হয়েছে। তাহলে অবশ্যই অপশন সি হবে সঠিক উত্তর, রিভিল আরশাদস গিল্ট। আরশাদের মনের মধ্যে যে পাপ ছিল সেই পাপকে রিভিল করার জন্যই এই ফ্ল্যাশব্যাক টেকনিক ব্যবহার করা হয়েছে।
ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। হোয়াট ডাজ দ্য গ্রান্টিং অফ দ্য মালাই ইন্ডিকেট? অর্থাৎ এখানে ঘটনাটা কোন জায়গায় ঘটছে তোমাদের মাথায় রাখতে হবে। গ্রান্ট হচ্ছে কখন, যখন প্রথমে গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট ম্যান যখন প্রপোজ করছে যে উই উইল স্পেন্ড দ্য নাইট অ্যাট আরশাদস ক্লিয়ারিং, তখন তার প্রত্যুত্তরে মাঝি গ্রান্ট করছে, অর্থাৎ অনিচ্ছাকৃত সম্মতি জানাচ্ছে। গ্রান্ট শব্দটার মাধ্যমে এই কনটেক্সটে আমরা বলতে পারবো যে অনিচ্ছাকৃত সম্মতি। তাহলে অনিচ্ছাকৃত সম্মতিটা কেন, এটা কি ইন্ডিকেট করছে? দে হেজিটেড টু স্পেন্ড দ্য নাইট অন ওয়াটার, তারা জলের মধ্যে রাত কাটাতে অপছন্দ করছে। দে ডিসলাইক দ্য হোয়াইট ম্যান, তারা হোয়াইট ম্যানকে পছন্দ করে না। দে প্রেফার আরশাদস ক্লিয়ারিং ফর স্পেন্ডিং দ্য নাইট, তারা আরশাদের ওখানে রাত কাটাতে চায়। এবং অপশন নাম্বার ডি, লাস্ট অপশন, দে ডু নট লাইক স্পেন্ডিং দ্য নাইট অ্যাট আরশাদস ক্লিয়ারিং। তাহলে অবশ্যই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। প্রশ্নগুলো তৈরি করতে অনেক খাটনি হয়, তাই একটা লাইক তোমাদের কাছ থেকে নিশ্চয়ই এক্সপেক্ট করব। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, তাহলে পরবর্তী ভিডিও করতে আমরা ইন্সপিরেশন পাবো। পরের কোয়েশ্চেনটা দেখব। আফটার দ্য ডেথ অফ ডায়ামেলন, Arshad was seen staring at the sun with dash, unmoved face and stony eyes, concerned eyes, eyes full of guilt and revenge, unseeing eyes. ডায়ামেলনের মৃত্যুর পর আরশাদ থমকে দাঁড়িয়ে গিয়েছিল এবং সূর্যের দিকে তাকিয়েছিল, এক দৃষ্টে তাকিয়েছিল। এবং গল্পে ব্যবহার করা হয়েছে প্রথম অপশনে যে শব্দগুলো রয়েছে সেগুলো, আনমুভড ফেস অ্যান্ড স্টোনি আইজ, এই শব্দগুলো গল্পেই ব্যবহার করা হয়েছে। তাহলে অপশন এ হবে আমাদের কারেক্ট অপশন। পরের প্রশ্নে যাব, দেখো। দ্য লেগুন ইন দ্য স্টোরি ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ এ সিম্বল অফ, লেগুনটা কিসের সিম্বল? স্ট্যাগনেশন, ইলিউশন, আইসোলেশন, পিস অ্যান্ড প্রসপারিটি, কলোনিয়াল কনকুয়েস্ট, লয়্যালটি অ্যান্ড রিভেঞ্জ। লেগুন, যদি আমরা জিওগ্রাফিতে লেগুন শব্দটা দেখি তাহলে বুঝবো যে এটা হচ্ছে একটা সেপারেটেড প্লেস। তাহলে সেপারেটেড প্লেস মানে অবশ্যই সেপারেশন বোঝাবে, আইসোলেশন বোঝাবে। তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, বলছে আফটার দ্য স্ট্রেনিয়াস জার্নি আরশাদ অ্যান্ড হিজ ব্রাদার অ্যান্ড ডায়ামেলন ডিসাইডেড টু রেস্ট ইন এ, কোথায় রেস্ট করছিল তারা? অনেকক্ষণ ধরে প্যাডেল করতে করতে তারা যখন হাঁফিয়ে উঠলো এবং সূর্যের প্রচন্ড তাপে তারা যখন ঘেমে গেল, একদম টায়ার্ড হয়ে গেল, আর চলতে পারছে না, সেই সময় আরশাদ প্রপোজ করে যে লেট আস রেস্ট। তখন তারা কোন জায়গাটায় রেস্ট করছিল সেই সময়, এই জায়গাটার বর্ণনা আমাদেরকে জানতে চেয়েছে। আ ক্রিক, আ রিভার, উডেড হাইল্যান্ড অর আ লাগুন। তাহলে আমরা জানি আরশাদ এবং তার ভাই আর ডায়ামেলন তারা যে জায়গাটায় ছিল সেই জায়গাটা হচ্ছে একটা উঁচু জায়গা, একটা আইল্যান্ড টাইপের জায়গা, এবং সেখানে জঙ্গলে অনেকগুলো বড় বড় গাছে পরিপূর্ণ ছিল সেই জায়গাটা। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, উডেড হাইল্যান্ড। নেক্সট প্রশ্নে যাব, দেখো। While living in his village, Arshad heard about the white man from, আরশাদ যখন তার ভিলেজে থাকতো তখন সে হোয়াইট ম্যান সম্পর্কে গল্প শুনতে পেত। এই গল্পটা সে কাদের কাছ থেকে শুনতে পেত? দ্য ফিশারম্যান, দ্য ট্রেডার্স, হিজ ব্রাদার, দ্য সোলজার্স। কার কাছ থেকে শুনতে পেত? অবশ্যই অপশন বি হবে সঠিক উত্তর, দ্য ট্রেডার্স, অর্থাৎ যারা ব্যবসা করতে যেত, যে সমস্ত বণিকরা সমুদ্র পথে তারা এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা করতে যেত, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, সেই বণিকদের কাছ থেকে আরশাদ হোয়াইট ম্যান সম্পর্কে শুনতে পেয়েছিল। এবং আরশাদ শোনার পরে তার রিয়াকশনটা কেমন ছিল মনে আছে? শুনে কিন্তু সে খুশি হতো, এরকমই বলেছে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 13। আরশাদ অ্যান্ড হিজ ব্রাদার বিলং টু রুলিং রেস, ট্রাইবাল রেস, পিপল, নোবেল পিপল। আরশাদ
বলছে যে উই ওয়্যার পিপল বিলঙ্গিং টু দ্য রুলিং রেস। হোয়াইট ম্যানকে যখন সে তার স্টোরি বলছে তখন এই কথাটা ব্যবহার করেছে। তাহলে অপশন সি হবে, সরি অপশন এ হবে, অপশন এ হবে সঠিক উত্তর, রুলিং রেস। নেক্সট, হোয়াট ইজ মেন্ট বাই সাম্পিটান ইন দ্য স্টোরি? সাম্পিটান শব্দের অর্থ কি? সাম্পিটান একটা মালায়ান ওয়ার্ড, একটা লোকাল ডায়ালেক্টাল ওয়ার্ড, যার মিনিং হচ্ছে এক ধরনের গান, শর্ট গান, ঠিক আছে, অর্থাৎ ব্লো গান। এখানে অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস অফ দ্য স্টোরি রিজেম্বলস দ্য স্ট্রাকচার অফ গ্রিক ট্র্যাজেডি? গ্রিক ট্র্যাজেডির সঙ্গে এই গল্পের একটা বিষয় মিল রয়েছে, সেই মিলটা কোথায়, কোন এলিমেন্টটা গ্রিক ট্র্যাজেডির সঙ্গে মিলে যাচ্ছে? প্রেজেন্স অফ ঘোস্ট, প্রেজেন্স অফ ঘোস্ট, নেক্সট স্টোরি উইদিন দ্য স্টোরি, কোরাস ইন দ্য ফর্ম অফ নেচার, এবং লাস্ট অপশন সলিলকি, সলিলকি বাই আরশাদ। গ্রিক স্টোরিতে ঘোস্টের প্রেজেন্স আমরা দেখতে পাই না, ঘোস্টের প্রেজেন্স দেখতে পাই না। স্টোরি উইদিন দ্য স্টোরি, সেটাও গ্রিক ট্র্যাজেডির বৈশিষ্ট্য না। কোরাস ইন দ্য ফর্ম অফ নেচার, হ্যাঁ কোরাসটা কিন্তু গ্রিক ট্র্যাজেডির একটা অন্যতম বৈশিষ্ট্য। আর এই গল্পে নেচারকে এমন ভাবে ডেসক্রাইব করা হয়েছে, মাথায় রাখবে যে গল্পের দুটো মেইন ক্যারেক্টার রয়েছে, কিন্তু আমরা যদি অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে দেখব যে এই গল্পের সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু নেচার। ন্যাচারাল যে ফেনোমেনা, ন্যাচারাল যে ডেসক্রিপশন কনরাড দিয়েছেন, সেটা কিন্তু একটা ক্যারেক্টারের থেকে কম না, এবং সে কি রোল প্লে করছে, কোরাসের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছে। ফোর শ্যাডোয়িং বিষয়টা আমরা বুঝতে পারছি নেচারের কাছ থেকে। আরশাদের জীবনে যে ট্র্যাজেডি ঘটতে চলেছে সেটা আমরা ন্যাচারাল ডেসক্রিপশন দেখে বুঝতে পেরেছি। ডায়ামেলেন মারা যাবে সেটাও আমরা ন্যাচারাল ডেসক্রিপশন দেখে আন্দাজ করতে পেরেছি। অর্থাৎ নেচার এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করে দিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে নেচার এখানে কোরাসের রোল প্লে করছে, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন যাব, দ্য স্টিয়ার্সম্যান পয়েন্টিং উইথ হিজ প্যাডেল said Arshad is there। এটা গল্পেরই লাইন। এখান থেকে প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য স্টিয়ার্সম্যান অ্যাজাম্পশন? স্টিয়ার্সম্যানের এইরকম অ্যাজাম্পশনের কারণ কি, সে কিভাবে বুঝলো যে আরশাদ ওখানেই রয়েছে? অপশন এ, হি স আরশাদ স্ট্যান্ডিং ইন দ্য ব্যাম্বু প্ল্যাটফর্ম, বাঁশের যে প্ল্যাটফর্ম রয়েছে আরশাদের বাড়ির সামনে সেখানে হয়তো তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। হি স স্মল ফায়ার ইন আরশাদস হাউস, সেখানে হয়তো একটা আগুন জ্বলতে দেখেছে। হি স আরশাদস ক্যানো, সে আরশাদের বোট দেখতে পেয়েছে। অথবা অপশন ডি, হি হার্ড আরশাদস ফেইন্টেড ভয়েস ইন দ্য সাইলেন্স অফ দ্য নাইট, আরশাদের ক্ষীণ আওয়াজ সে হয়তো শুনতে পেয়েছে। তা আমরা জানি অপশন সি হবে এখানে সঠিক উত্তর। তার কারণ আরশাদের যে বোট সেটা সেই পাইলসের সাথে বাঁধা ছিল, অর্থাৎ খুঁটির সঙ্গে বাঁধা ছিল। সেই দৃশ্যটা সেটা কিন্তু স্টিয়ার্সম্যান দেখতে পেয়েছিল, স্টিয়ার্সম্যান দেখতে পেয়েছিল। তার জন্য সে বলছে যে আরশাদ বাড়িতেই রয়েছে, তার বোট রয়েছে মানে সে রয়েছে। এর পরের প্রশ্ন দেখো, হোয়াট ডাজ আরশাদস ইমোবিলিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি সিগনিফাই? গল্পের শেষের দিকে আরশাদ একদম স্থিরভাবে দাঁড়িয়ে গিয়েছিল, এই স্থির হয়ে দাঁড়িয়ে থাকাটা কি সিম্বলাইজ করছে? আরশাদ কেন এরকম একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল? অপশন এ, হিজ কন্টিনিউড এনস্লেভমেন্ট টু ইলিউশন, মোরাল রিডেমশন অফ আরশাদ, ট্রান্সফরমেশন অফ আরশাদ, দ্য ইম্পেন্ডিং ট্র্যাজেডি অফ আরশাদ। এন্ডিংটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। এন্ডিং এ দেখা যাচ্ছে যে আরশাদের মুখের উপরে সূর্যের আলো পড়ছে, কিন্তু আরশাদ সেই সূর্যের আলোর দিকে মুখ, সেই সূর্যের আলো না খুঁজে, সে লাইট না খুঁজে ডার্কনেস খুঁজছে, ইলিউশনের মধ্যে ডুবে থাকছে। ইলিউশন শব্দটা সেই গল্পেই কিন্তু রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হিজ কন্টিনিউড এনস্লেভমেন্ট টু ইলিউশন, অর্থাৎ সে মায়া থেকে বার হতে পারছে না, সে ডার্কনেসের মধ্যে ডুবে যাচ্ছে, অন্ধকারে, মায়ার অন্ধকারে ডুবে যাচ্ছে।
একদম লাস্টে সে কিন্তু আলোতে ফিরে আসছে না, সে আবারও রিভেঞ্জ নিতে চাইছে, সেই পাস্টেই ফিরে যেতে চাইছে। তার জন্য এখানে বলছে হিজ কন্টিনিউড এনস্লেভমেন্ট টু ইলিউশন। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ডাজ দ্য deliberate juxtaposition of antithetical styles establish in the story? অ্যান্টিথেটিক্যাল বলতে বিভিন্ন বিপরীত ধর্মী আইডিয়া গল্পে দেওয়া হয়েছে, যেমন ধরো ডার্ক লাইট, নেটিভ অ্যান্ড হোয়াইট ম্যান, এরকম বিভিন্ন রকম। আমরা যদি লেগুনটাকে দেখি তাহলে দেখবো একদম স্ট্যাগন্যান্ট, কিন্তু অন্যদিকে আকাশের দিকে সেখানে মুভমেন্ট লক্ষ্য করছি। তাহলে এইরকম কিছু বিপরীত ধর্মী আইডিয়া গল্পে দেওয়া হয়েছে, সেটা কেন, কি দেখাতে চাইছে, এর সিগনিফিকেন্সটা কি? দ্য সেপারেটনেস অফ দ্য অক্সিডেন্ট অ্যান্ড দ্য ওরিয়েন্ট, অক্সিডেন্ট এবং ওরিয়েন্টের মধ্যে পৃথকীকরণ, দ্য ডিভাইডেড মাইন্ড অফ আরশাদ, দ্য ইন্টারপ্লে অফ লাইফ অ্যান্ড ডেথ, দ্য কন্ট্রাস্টিং থিম অফ লাভ অ্যান্ড বিট্রেয়াল। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখানে সঠিক উত্তর হবে দ্য সেপারেটনেস অফ অক্সিডেন্ট অ্যান্ড ওরিয়েন্ট। অক্সিডেন্ট বলতে বোঝায় ওয়েস্টকে, আর ওরিয়েন্ট বলতে বোঝায় ইস্টকে। তাহলে এই ওয়েস্ট আর ইস্টের মধ্যে কিন্তু একটা পার্থক্য এই গল্পে দেখানো হয়েছে। ওয়েস্ট ইস্ট সম্পর্কে কেমন ভাবে, ওয়েস্ট হচ্ছে সুপিরিয়র, তারা নিজেদেরকে সুপিরিয়র ভাবে, আর ইস্টকে তারা ইনফেরিয়র ভাবে। এই হোয়াইট ম্যানের পয়েন্ট অফ ভিউ যখন গল্পে রিভিল হচ্ছে, তখন আমরা এই বৈপরীত্যটা আমাদের সামনে থেকে দেখতে পাচ্ছি, আমাদের সামনে প্রকট হচ্ছে। পরের প্রশ্নটা দেখো, বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মালায়ান ফ্রেজ ও মারাবাহিয়া ইন দ্য স্টোরি? ও মারাবাহিয়া এই শব্দটার কি মিন করছে? তাহলে আমরা দেখব যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মালায়ান ফ্রেজ ও মারাবাহিয়া। ও মারাবাহিয়া এই মালায়ান ফ্রেজটির অর্থ কি? অপশন এ, কার্স ইউজড বাই আরশাদ এগেইনস্ট এনিমিজ, এনিমিকে কার্স করার জন্য অর্থাৎ অভিশাপ দেওয়ার জন্য হয়তো এই শব্দটা ব্যবহার করেছে। অথবা অ্যান ইনভোকেশন টু ন্যাচারাল গডস, আ ক্রাই অফ ক্যালামিটি, এ নেম অফ দ্য লেগুন। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এটা তোমাদের প্রত্যেকের পারা উচিত, ভীষণই ইম্পর্টেন্ট একটা শব্দ, এ ক্রাই অফ ক্যালামিটি। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, what was the reaction of the white man to Arshad's confession? আরশাদ যখন তার এই গিল্টের গল্প আমাদেরকে শোনালো বা হোয়াইট ম্যানকে শোনালো, হোয়াইট ম্যানের মাধ্যমে আমরা শুনতে পেলাম, তখন হোয়াইট ম্যানের রিয়াকশন কেমন ছিল? হি ফেল্ট সরি ফর আরশাদ, হি ওয়ান্টেড টু রিডিম আরশাদ, হি বিকাম অ্যাংরি অ্যাট আরশাদ, he was unaffected by the confession. তোমরা যদি ভালো করে অ্যানালাইজ করো স্টোরিটাকে, তাহলে বুঝতে পারবে আরশাদের এই গল্প হোয়াইট ম্যানের উপরে কোনো প্রভাব ফেলেনি। তাই হোয়াইট ম্যান কিন্তু একদম আনমুভড ছিল, তার কোনো রকম ইমোশনাল রিয়াকশন আমরা দেখতে পাইনি। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। he was unaffected by the কনফেশন। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 21, অর্থাৎ অর্ধেক প্রশ্ন আমরা পার করে এসেছি। আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লাগছে, তোমরা এনজয় করছো, এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার যে প্রিপারেশন, সেই পরীক্ষার প্রিপারেশনকে আরো বুস্ট করবে। তাই তোমরা যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। পরের প্রশ্ন দেখো, আরশাদস ওয়ার্ডস আর কম্পেয়ার্ড টু, আরশাদের শব্দগুলো, আরশাদ যখন গল্প বলছিল তখন তার যে শব্দগুলো, সেই শব্দগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? এ মারমারিং স্ট্রিম, আর রাসলিং লিভস, উইন্ডিং রুটস, এডিজ অফ ওয়ার্ল্ড। টেক্সচুয়াল প্রশ্ন, একদম টেক্সটের লাইন থেকে প্রশ্ন, তোমাদেরকে টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে। এই টেক্সটটাকে তো অনেকবার পড়তে হবে, তার কারণ এখানে বিভিন্ন কনফিউজিং অ্যাডজেক্টিভস রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, মারমারিং স্ট্রিম। আর সাথে শব্দগুলোকে একটা মারমারিং স্ট্রিমের সঙ্গে তুলনা করা হয়েছে।
চলো পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 22, দ্য অ্যাস্টোনিশিংলি অ্যাডজেক্টিভাল প্রোজ অফ দ্য ওপেনিং প্যারাগ্রাফস অ্যাকমপ্লিশেস। প্রথম প্যারাগ্রাফে আমরা দেখব যে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণ অ্যাডজেক্টিভস ব্যবহার করা হয়েছে। এই এতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করার কারণটা কি? অপশন নাম্বার এ, দ্য হোয়াইট ম্যানস prudence and profound knowledge of the sea, Arshad's stagnation and guilt, the author's vast experience in the Malayan archipelago, the white man's incapability to penetrate the exoticism of the jungle. দেখো প্রত্যেকটা অপশন কিন্তু কনফিউজিং এবং আমাদেরকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। প্রথম অপশনটা বলছে হোয়াইট ম্যানের পাণ্ডিত্যকে রিভিল করছে এই ডেসক্রিপশন, আরশাদের স্ট্যাগনেশনকে রিভিল করছে, অথবা জোসেফ কনরাডের সি লাইফের যে এক্সপিরিয়েন্স সেটাকে রিভিল করছে, না অপশন ডি, দ্য হোয়াইট ম্যানস ইনক্যাপাবিলিটি, হোয়াইট ম্যানের ইনক্যাপাবিলিটি অর্থাৎ অক্ষমতাকে রিভিল করছে। কি অক্ষমতা? টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সোটিসিজম অফ দ্য জঙ্গল, এই জঙ্গলের এক্সোটিসিজমটাকে বোঝার যে ক্ষমতা, অক্ষমতা, সেই অক্ষমতাটাকে প্রকাশ পাচ্ছে। ইয়েস, অপশন ডি হবে সঠিক উত্তর। তার কারণ এই গল্পের মাধ্যমে হোয়াইট ম্যানের ইনএবিলিটিটা প্রকাশ পেয়েছে। হোয়াইট ম্যান ইস্টকে পেনিট্রেট করতে পারছে না, ইস্টকে বুঝতে পারছে না, তার আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। তাই এই ধরনের বিভিন্ন রকম ডেসক্রিপশন দিয়ে, একদম ডিটেল ডেসক্রিপশন দিয়ে, প্রচুর অ্যাডজেক্টিভ ব্যবহার করে সে আমাদেরকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। যাই হোক, পরের প্রশ্নে আমরা যাব এবার। বলছে আরশাদ's ডিসিশন টু গো ব্যাক ফর রিভেঞ্জ অ্যাট দ্য এন্ড ইমপ্লাইজ, লাস্টে আরশাদ ডিসাইড করছে যে সে রিভেঞ্জ নেবে, তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। এটা কি ইন্ডিকেট করছে? হি ইজ স্টিল ড্রিভেন বাই লাভ, হি ইজ ড্রিভেন বাই হিজ ইনার স্যাভেজারি, হি ওয়ান্টস টু ফাইন্ড আ নিউ ট্রাইব, হি হ্যাজ লস্ট হিজ স্যানিটি। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, হি ইজ ড্রিভেন বাই হিজ ইনার স্যাভেজারি। লাস্টের ডেসক্রিপশনটুকু পড়লে তোমরা বুঝতে পারবে যে আরশাদ আলোর দিকে আসতে চাইছে না, সে বন্য হয়ে থাকতে চাইছে, সে ডার্কনেসের দিকে যেতে চাইছে, সে আরো পিছনের দিকে যেতে চাইছে, সামনের দিকে এগিয়ে আসতে চাইছে না, সভ্যতার আলোয় ফিরে আসতে চাইছে না। তাহলে এটা তার ইনার স্যাভেজারিকে ডেসক্রাইব করছে। পরের প্রশ্নটা দেখো, দ্য কান্ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ আ ব্যাটলফিল্ড অফ ফ্যান্টমস, টেরিবল অ্যান্ড ড্যাশ। এটাও টেক্সচুয়াল প্রশ্ন, একদম টেক্সটের লাইন তুলে দিয়েছে। এই টেরিবলের পরে কোন শব্দটা বসবে, অর্থাৎ ফ্যান্টম গুলোকে কি কি অ্যাডজেক্টিভ দিয়ে ডেসক্রাইব করছে। একটা তো অবশ্যই টেরিবল, আর একটা কি? এনচ্যান্টেড, চার্মিং, ব্ল্যাক, টর্মেন্টেড। যারা টেক্সট পড়েছেন তারা এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ চার্মিং, টেরিবল অ্যান্ড চার্মিং। তারপরের প্রশ্ন, আরশাদ's pause in the storytelling serves as, অর্থাৎ গল্প বলতে বলতে আরশাদ মাঝে মধ্যে থেমে যাচ্ছে, সেটা কি ইন্ডিকেট করছে, সেটা কোন রোল প্লে করছে? একটা হচ্ছে ইন্টারলুড, ক্লাইম্যাক্স, রেজলিউশন, আইরনি। অ্যাকচুয়ালি ইন্টারলুডটা হবে সঠিক উত্তর, অর্থাৎ একটা বিরতি, একটু ডাইভারশনকে ইন্ডিকেট করছে। তাহলে অপশন এ ইন্টারলুড হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, দ্য ন্যারেটর অফ দি ফ্রেমড স্টোরি ইন দ্য ল্যাগুন ক্যান বি বেস্ট ডেসক্রাইবড অ্যাজ। প্রথমে তো আমাদের এই ফ্রেমড স্টোরিটা সম্পর্কে জানতে হবে। এখানে বলছে যে ফ্রেমড স্টোরির যে ন্যারেটর তাকে আমরা কিভাবে ডেসক্রাইব করব। এখানে বলছে ফ্রেমড স্টোরির যে ন্যারেটর তাকে আমরা কিভাবে ডেসক্রাইব করব। থার্ড পারসন লিমিটেড, থার্ড পারসন অমনিশিয়েন্ট, সেকেন্ড পারসন লিমিটেড, ফার্স্ট পারসন লিমিটেড। কোন অপশনটা হবে সঠিক উত্তর? তার আগে আমাদের ওই ফ্রেমড স্টোরিটা আমাদের জানতে হবে। ফ্রেমড স্টোরি তোমরা মাথায় রাখবে যে ফ্রেম কেমন হয়, ছবির ফ্রেম ঠিক এরকম হতে পারে, এর মধ্যে একটা ছবি থাকতে পারে, তাই না?
তাহলে এই যে ভিতরের যে পিকচার, সেই পিকচারটাকে আমরা বলতে পারি ফ্রেমড পিকচার। তাহলে ফ্রেমড স্টোরি বলতে স্টোরির ভিতরে স্টোরি, যে ছোট্ট স্টোরিটা থাকে সেটাকে আমরা বলবো ফ্রেমড স্টোরি বা এমবেডেড স্টোরি। ফ্রেমড বা এমবেডেডও বলা হয়, এমবেডেড স্টোরি। আর উপরের যে স্টোরি সেটাকে আমরা ফ্রেম স্টোরি বলতে পারি। ফ্রেম স্টোরি অর্থাৎ বড়টা হচ্ছে ফ্রেম স্টোরি আর ছোটটা হচ্ছে ফ্রেমড স্টোরি। মূল গল্পটা হচ্ছে ফ্রেম স্টোরি আর মূল গল্পের মধ্যে যে গল্পটা থাকছে সেটা হচ্ছে ফ্রেমড স্টোরি। তাহলে এখানে ফ্রেমড স্টোরি বলতে আরশাদের গল্পটা বলছে, আরশাদের গল্পটা আরশাদ নিজেই বলছে, ফার্স্ট পারসন ন্যারেটিভ ব্যবহার করা হয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা? ফার্স্ট পারসন লিমিটেড। ফার্স্ট পারসন লিমিটেড হবে সঠিক উত্তর। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো, কোশ্চেন নাম্বার 27। While eloping with Diamalan, Arshad's boat was advancing. ইলোপ করছিল যখন, ডায়ামেলানকে নিয়ে যখন পালিয়ে আসছিল, তখন তারা কোন দিকে চলছিল? তাদের বোটটা কোন দিকে চলছিল? ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোতের দিকে, আপস্ট্রিম স্রোতের উল্টো দিকে, গ্র্যাসি ল্যান্ডের দিকে, বা মেইন স্ট্রিমের দিকে? এখানে সঠিক উত্তর হবে ডাউন স্ট্রিম। আরশাদ যখন আসছিল, পালিয়ে আসছিল, তখন ডাউন স্ট্রিমে আসছিল, আর হোয়াইট ম্যান যখন যাচ্ছিল তখন সে আপ স্ট্রিমে যাচ্ছিল। এই দুটো জিনিস মাথায় রাখবে। পরের প্রশ্নটা দেখো, পেশেন্স ইজ উইজডম, হু আটার্ড দোজ ওয়ার্ডস, দিস ওয়ার্ডস ইন দ্য স্টোরি? এই কথাগুলো কে বলেছে? এই কথাগুলো বলেছে আরশাদের ব্রাদার, আরশাদস ব্রাদার। কখন বলেছে? আরশাদ যখন ডায়ামেলানের প্রতি তার ভালোবাসার কথা আরশাদের ভাইকে জানায়, তার ব্রাদারকে জানায়, তখন তার ব্রাদার এই কথাগুলো বলেছিল যে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। পরের প্রশ্ন দেখো, থ্রু আউট দ্য স্টোরি ডায়ামেলান ইজ পোর্ট্রেড অ্যাজ, ডায়ামেলানের ক্যারেক্টারটাকে কেমন ভাবে স্টোরিতে পোর্ট্রে করা হয়েছে? অপশন এ হেল্পলেস অ্যান্ড ডিপেন্ডেন্ট, বিউটিফুল অ্যান্ড কানিং। ডায়ামেলান বিউটিফুল হতে পারে, বাট কানিং কিনা তার কোনো বিবরণ কিন্তু আমরা পাইনি। তাহলে এই অপশনটা হবে না। পরেরটা দেখো, মিউট অ্যান্ড বয়েন্ট, মিউট বাট বয়েন্ট না, চনমনে ছিল না, তাহলে হবে না। সাইলেন্ট অ্যান্ড পট্রিড, সাইলেন্ট হতে পারে বাট পট্রিড না। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হেল্পলেস অ্যান্ড ডিপেন্ডেন্ট। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 30। হোয়াট ডাজ দ্য রাইজিং সান সিম্বলাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষের দিকে সূর্য যখন উদয় হচ্ছে তখন সেই সূর্যের আলো আরশাদের মুখের উপরে পড়ছে, সেই সূর্যটাকে, সেই রাইজিং সানটা কি সিম্বলাইজ করছে? আরশাদ স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, আরশাদের স্পিরিচুয়ালি এনলাইটেন হচ্ছে, আরশাদের মধ্যে পরিবর্তন আসছে স্পিরিচুয়ালি না। এ মকিং কন্ট্রাস্ট টু আরশাদস ডেসপায়ার, আরশাদের হতাশাটাকে যেন সানলাইট তার উজ্জ্বল আলো দিয়ে মক করছে। হ্যাঁ, এটাই হবে সঠিক উত্তর, এটাই হবে সঠিক উত্তর। পরের অপশনগুলো দেখো একবার। আ নিউ বিগিনিং ফর আরশাদ, আরশাদের জন্য একটা নতুন বিগিনিং, আরশাদ তো নতুন বিগিনিং করছেই না, তাহলে এটাও হবে না। ন্যাচারাল ফরগিভনেস, নেচার আরশাদকে ফরগিভ করছে না, এরকম কোনো ইন্ডিকেশন আমরা পাইনি। তাহলে অপশন বি হবে পারফেক্ট, একদম কারেক্ট। পরের প্রশ্ন আমরা চলে যাব। তার আগে তোমরা যদি আমাদের সাথে জুড়ে থাকতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ফিনিক্স ইংলিশ হাব, এই চ্যানেলটিতে জয়েন করতে পারো। চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ওখানে অনেক এমসিকিউ প্রশ্ন আমরা পোস্ট করে রেখেছি, সেই এমসিকিউ প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবং তোমাদের প্রিপারেশনকে আরো ভালোভাবে যাচাই করে নিতে পারবে। এরপরে চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। ইন দ্য স্টোরি হু ইজ ইনচিমিডা, ইনচিমিডা কে? ইনচিমিডা কথাটা স্টোরিতে রয়েছে, সেই ইনচিমিডা কে? দ্য ন্যারেটার সার্ভেন্ট, ডায়ামেলানস এমপ্লয়ার, আ ট্রাইবাল চিফ, আরশাদস মাদার? এখানে সঠিক উত্তর হবে ডায়ামেলানস এমপ্লয়ার।
তার কারণ ডায়ামেলান ছিল এনার অধীনে একটা স্লেভ, ঠিক আছে, ডায়ামেলান এর অধীনে কাজ করত। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লেগুন ইটমোলজিক্যালি মিন? আক্ষরিকভাবে লেগুন শব্দটার অর্থ কি? লেগুন শব্দটা তোমরা মাথায় রাখবে এসেছে স্প্যানিশ ওয়ার্ড লেগুনা থেকে, ঠিক আছে, লেগুনা। এবং এই লেগুন শব্দটার ইটমোলজিক্যালি অর্থ কি কি বোঝায়? a deep river mouth, a salt water marsh, a lake connected to the sea, a shallow salt water lake separated from the sea. হ্যাঁ, separated from the sea, একটা salt water lake which is separated from the sea, একদম স্ট্যাগনেশন বোঝাচ্ছে, আইসোলেশন বোঝাচ্ছে। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। এবার পরের প্রশ্ন আমরা যাব, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য রুলার ফর হুম আরশাদ ওয়ার্কড? আরশাদ যে রুলারের জন্য কাজ করত সেই রুলারের নাম কি ছিল? শি আহমেদ, শি ডেনড্রিং, ইন্টিমিডা, দ্য সাম্পিটান। একদম ইজি একটা প্রশ্ন, তোমরা প্রত্যেকেই আশা করি উত্তরটা করতে পেরেছো। অপশন বি হবে সঠিক উত্তর, সি ডেনড্রিং। তারপরের প্রশ্ন যাব, আরশাদস ব্রাদার কল্ড হিম হাউ মেনি টাইমস বিফোর ডাইং? মৃত্যুর আগে আরশাদের ভাই আরশাদকে কতবার ডেকেছিল? 4 বার, 3 বার, 2 বার, 1 বার। কতবার? প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো, 3 বার। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখবো, দেখো, দ্য হোয়াইট ইগল ইন দ্য স্টোরি সিম্বলাইজেস। একটা ইগল পাখির কথা আমরা এই গল্পে দেখতে পাই, এই ইগল পাখিটা কি সিম্বলাইজ করছে? হোয়াইট ম্যানস ডিপারচার, ডায়ামেলানস সোল, আরশাদস কারেজ, নেচারস ফিউরি। আমরা স্টোরিটাকে পড়লেই বুঝতে পারবো যে এই ইগল পাখিটা ডায়ামেলানের সোলকে রিপ্রেজেন্ট করছে, সেটাকে সিম্বলাইজ করছে। ডায়ামেলানের সোল যেমন তার বডি ছেড়ে চলে যাচ্ছে, ইগল পাখিটাও পৃথিবী ছেড়ে হারিয়ে যাচ্ছে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, ডায়ামেলান সোল। আচ্ছা, এই ধরনের প্রশ্ন তোমরা যদি সমস্ত কবিতা থেকে প্র্যাকটিস করতে চাও এবং একদম এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন রকম মক টেস্ট দিতে চাও, তাহলে আমাদের পেড মক টেস্ট ব্যাচও রয়েছে, সেখানেও তোমরা এনরোল করতে পারো। অফারও চলছে, 999 টাকার পরিবর্তে এখন তোমাকে পে করতে হবে 799 টাকা। 799 টাকা, ঠিক আছে। এটা 9-10 এর জন্য। আর কম্বাইন যদি দুটোই কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে তোমরা 999 টাকা পে করে 9-10 এবং 11-12 দুটোর মক টেস্ট দিতে পারবে। এই মুহূর্তে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে 100+ মক টেস্ট এক্ষুনি লিংক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ভর্তির সঙ্গে সঙ্গে এতগুলো মক টেস্ট দিতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা পোয়েম থেকে, টেক্সট থেকে, চ্যাপ্টার ওয়াইজ, প্লাস ফুল মক টেস্ট, সমস্ত কিছু থাকবে। আমরা উইকলি 6টা করে মক টেস্ট নিচ্ছি, মিনিমাম 6টা, তার বেশিও হতে পারে, এবং মান্থলি 4টে করে ফুল মক টেস্ট নিচ্ছি। আর সিলেবাসটা যখন আমাদের পুরোপুরি কভার হয়ে যাবে, যখন সমস্ত টপিক থেকে সেকশনাল মক টেস্ট নেওয়া হয়ে যাবে, তখন আমরা ফুল মক টেস্ট নেব 10 থেকে 15টা। এবং প্রত্যেকটা মক টেস্টের প্রশ্ন খেটে খেটে তৈরি করা, এআই জেনারেটেড প্রশ্ন দিয়ে কিন্তু আমরা মক টেস্ট নিচ্ছি না, এটা মাথায় রাখবে। আজকাল বিভিন্ন কোচিং সেন্টারগুলো এআই থেকে প্রশ্ন জেনারেট করে কিন্তু মক টেস্ট বিক্রি করছে, আমাদের প্রশ্ন কিন্তু সেরকম না, এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি। ঠিক আছে, চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখবো। কোয়েশ্চেন নাম্বার 36, হোয়াট লিটারারি ডিভাইস is employed in the expression she burns no more? she burns no more এই লাইনটাতে কোন লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে? অপশনগুলো দেখো, লিটোটেস, ভিশন, এপিগ্রাম, ইউফেমিজম। চারটির মধ্যে কোনটা হতে পারে? তোমাদেরকে ফিগারস অফ স্পিচ এর আগেও আমি যতগুলো ভিডিও করেছি সবগুলোতেই বলি যে ফিগারস অফ স্পিচ গুলো কিন্তু সম্পূর্ণ ধারণা রাখতে হবে। আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি ফিগারস অফ স্পিচের ক্লাস অলরেডি নিতে শুরু করে দিয়েছি এবং আমাদের নোটসেও কিন্তু ফিগারস অফ স্পিচ গুলো ভালো করে ডেসক্রাইব করা রয়েছে। যাই হোক, এখানে অপশন হবে ইউফেমিজম।
তার কারণ ইউফেমিজম এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে হার্শ কথাকে লঘু করে রিপ্রেজেন্ট করা হয়। এখানে বলছে শি বার্নস নো মোর, এর মাধ্যমে ডায়ামেলানের মৃত্যুটাকে ইন্ডিকেট করছে, ডায়ামেলান যে মারা গিয়েছে সেটা বোঝাচ্ছে, তাই না? তাহলে মৃত্যুর কথাটা একটু লঘু করে প্রেজেন্ট করছে, তাহলে ইউফেমিজম হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাব। উই আর টু হু আর লাইক ওয়ান, আমরা দুজন একজনের মতো, এই কথাটা কে বলেছিল? ডায়ামেলান এন্ড আরশাদ, অর্থাৎ দুটো, সরি কে বলেছিল না, এই টু বলতে এখানে তাদেরকে রেফার করছে। ডায়ামেলান এন্ড আরশাদ, দ্য হোয়াইট ম্যান এন্ড আরশাদ, আরশাদ এন্ড হিজ ব্রাদার, আরশাদ এন্ড হিজ লিটল হাউস। এখানে এই কথাটা অ্যাকচুয়ালি আরশাদের দাদা বলেছিল, ব্রাদার বলেছিল, এবং আরশাদকে বলেছিল যে আমরা দুজন একজনের মতো, আমরা দুজন একজনের মতো, একই মাদারের সন্তান, একই মায়ের সন্তান, তাই আমরা দুজন একই রকম। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, আরশাদ এন্ড হিজ ব্রাদার। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইলনেস পসিবলি কিলড ডায়ামেলান, কোন রোগে ডায়ামেলান মারা গিয়েছে? টিউবারকিউলোসিস, লেপ্রোসি, ম্যালেরিয়া, স্নেক বাইট। তোমরা যারা গল্পের ডেসক্রিপশন গুলো পড়েছো তারা বুঝতে পারবে উত্তর হবে ম্যালেরিয়া। এবং মশার উপদ্রব কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি, হোয়াইট ম্যান মশা তাড়ানোর জন্য আগুন জ্বালিয়েছিল, মনে পড়ছে? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডাজ আরশাদস ব্ল্যাকেন্ড ফেস সিগনিফাই? হোয়াট ডাজ আরশাদস ব্ল্যাকেন্ড ফেস সিগনিফাই? আরশাদের যে কালো মুখ, সেই কালো মুখটা কি সিগনিফাই করছে? ট্রাইবাল মার্ক, ফিজিক্যাল এক্সস্টেশন, সিন অ্যান্ড শেম, মর্নফুল কাউন্টেনেন্স। আরশাদের এই কালো মুখের কারণ হচ্ছে তার মনের মধ্যে যে পাপ বোধ জন্মগ্রহণ করেছে, সেটা তার মনের মধ্যে লজ্জাবোধ হয়েছে, তার মনের মধ্যে গিল্টের জন্ম হয়েছে, তার কারণ তার ভাইয়ের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, সিন অ্যান্ড শেম। লাস্ট প্রশ্ন, এবার চলে যাব। তাহলে প্রশ্নগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো, অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে দিও। কোনো প্রশ্ন সম্পর্কে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাস্ট প্রশ্নটা একবার দেখে নাও। ডিউরিং দ্য ফিশিং ইভেন্ট দ্য গ্রেট নভেলস স্টেড ইন, নোবেল বা যে ফ্যামিলিগুলো এসেছিল বা পার্সনরা এসেছিল তারা কোথায় ছিল এই মাছ ধরার সময়? বলছে ডুয়েলিং অফ লিভস, অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি পার্সড হার্ট, অপশন নাম্বার সি ডুয়েলিংস অফ রিডি গ্রাস, অপশন নাম্বার ডি স্মল হাউসেস ইন দ্য ফরেস্ট। যারা ডেসক্রিপশন গুলো পড়েছো, স্টোরি পড়েছো, তাদের কাছে এই সমস্ত প্রশ্নগুলো বাঁধবে না। অপশন এ হবে সঠিক উত্তর, গাছের পাতা দিয়ে তৈরি টেম্পোরারি বাড়ি তৈরি করেছিল তারা, সেই বাড়িতেই এই নোবেল ম্যানরা ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই পুরোদমে প্রিপারেশন নিতে থাকো। এর পরের ভিডিওতে তোমরা পাবে গিফট অফ দ্য ম্যাজাই থেকে 40 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।